অর্পিতাকে আজকে বর্ধমান আদালতে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেফতার হামিমের বান্ধবী অর্পিতা সরকার। এবং সেই অর্পিতা সরকার তথ্য জোগাড়ে বান্ধবীকে ব্যবহার করত এই হামিম মণ্ডল। দেখছেন সেই ছবি। কথা বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক, আরো বিস্তারিত জানতে চাইবো এই মুহূর্তে যারা নিউজ 18 বাংলায় চোখ রেখেছেন, অর্পিতা কিভাবে হামিম এবং অর্পিতা দুজনে মিলে এই জঙ্গিমূলক কাজকর্ম করত। সাজ্জাদ ভট গোষ্ঠীর সঙ্গে হামিমের যথেষ্ট যোগাযোগ রয়েছে, সেই তথ্য প্রমাণ এসটিএফের হাতে আসে। এবং গতকাল যখন এই হামিম মণ্ডলের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়, সেটাই খতিয়ে দেখা হয়, দেখা যায় সমাজ মাধ্যমে এই অর্পিতার সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে। হোয়াটসঅ্যাপ চ্যাটে এমন কিছু বিষয় আধিকারিকরা দেখতে পারেন, তারপরে কিন্তু এই অর্পিতার খোঁজ চালায়। জানা যাচ্ছে যে জানদের আগেও বিভিন্ন জঙ্গি নাশকতার শখ থেকে যারা ধরা পড়েছে বা গুপ্তচর ভিত্তিতে এই হানি ট্র্যাপের বিষয়টা বারবার উল্লেখ হয়েছে। জানা যাচ্ছে অর্পিতাই ছিল এইখানকার মূল কাণ্ডারি। মূলত যে ধরনের প্রভাবশালী ব্যক্তি বা সংবেদনশীল তথ্য হামিমের লাগতো, সেগুলোই অর্পিতাকে দ্বারাই হামিম কালেক্ট করতো বিভিন্ন জায়গা থেকে। এইরকম ধরনের একাধিক চ্যাট কিন্তু ইতিমধ্যে এসটিএফ এর হাতে আছে। এই কারণেই এসটিএফ এর তদন্তকারী আধিকারিকরা মনে করছেন যে শুধুমাত্র হামিম অর্পিতা নয়, এছাড়াও কিন্তু এই চক্রের মধ্যে আরো বেশ কয়েকজন যুক্ত থাকতে পারে। এবং এই বিষয়টা উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে রাজ্য জুড়ে কোনো স্লিপার সেল ছিল কিনা, যেটা ওপর থেকে কোনো নির্দেশ আসলেই এই হামিমের মাধ্যমেই তা অ্যাক্টিভ হয়ে যেত কিনা। অর্থাৎ কি উদ্দেশ্য ছিল তাদের, কোনো নাশকতার ছক, নাকি যে মুখ্যমন্ত্রীর গতিবিধি লক্ষ্য করা, মুখ্যমন্ত্রী কোথায় কখন যাচ্ছে বা মুখ্যমন্ত্রী সম্পর্ক বিস্তারিত তথ্য জোগাড় করা, এই বিষয়টি তারা কেন করছে, মোটিভ ছিল, গোটা বিষয়টি জানার জন্য ইতিমধ্যে একদিকে যেমন হামিম মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে, অন্যদিকে অর্পিতাকেও তার বান্ধবী। এই যে অর্পিতা যথেষ্ট পারদর্শী, রাস্তাঘাটে এইরকম বুলেট চালানো, তার মানে যথেষ্ট কার্যকরী এই অর্পিতা। এ কি কাশ্মীরে কখনো যাতায়াত ছিল? সাজ্জাদ ভট গোষ্ঠীর সঙ্গে কোনো একেবারে সরাসরি সম্পর্ক ছিল? দেখো, যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্তই অর্পিতা সাজ্জাদ ভট গোষ্ঠীর সঙ্গে সরাসরি সম্পর্ক না থাকলেও হামিম ছিল এর সূত্র। হামিম যে সমস্ত তথ্য বা যে সমস্ত সংবেদনশীল বিষয় জানার চেষ্টা করতো, যেখানে হয়তো হামিম পৌঁছাতে পারতো না, সেই জায়গাগুলোয় কিন্তু কাজে লাগানো হতো তার বান্ধবী অর্পিতাকে। সেই জায়গায় ধরে যেটা আমরা একটু জানতে পেরেছি যে হামিম কিন্তু প্রশিক্ষণও নিয়েছিল এবং জৈশ-ই মোহাম্মদের একাধিক যারা সদস্য, তাদের সঙ্গে তিনি কন্ট্যাক্টেও ছিল এবং রাষ্ট্রবিরোধী এই ধরনের যে কার্যকলাপ করা যে গোষ্ঠী, তাদের সঙ্গে কিন্তু হামিমের নিয়মিত যোগাযোগ ছিল। আর এইসব করার জন্য তো প্রচুর টাকা লাগে, সেই টাকা, সেই ফান্ডিং হতো। যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে টেরর ফান্ডিং এর একটা বিষয় কিন্তু উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এই ধরনের জঙ্গি গোষ্ঠী থেকে। সেই জঙ্গি গোষ্ঠী গ্রুপে কিন্তু হামিমের অবস্থান পেয়েছে আধিকারিকরা, কারণ যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ এই রাষ্ট্রবিরোধী কার্যকলাপে বা বিভিন্ন জঙ্গি সংগঠনের, সেই গ্রুপে কিন্তু এই হামিম রয়েছে, এরকম একাধিক গ্রুপে। সেই জায়গায় যারা টেরর ফান্ডিং এর যে লিঙ্ক, সেই লিঙ্কটাও কিন্তু ইতিমধ্যে সামনে উঠে আসছে। গোটা বিষয়টি তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছে যে আদতে তার মোটিভ কি ছিল এবং এর পেছনে আরো কারা কারা যুক্ত ছিল বা কোনো স্লিপার সেল মডিউল কাজ করছিল কিনা। জঙ্গি হামিমের ডার্ক ওয়েব যোগ, জোরালো সন্দেহ এটিএস এসটিএফ এর। কট্টরপন্থী বিভিন্ন গ্রুপে অ্যাক্টিভ হামিম। টেরর গ্রুপে ব্যাপক যোগাযোগ। সাজ্জাদের সঙ্গে যোগাযোগে নজর এটিএস এর। পুলওয়ামা তদন্তে একাধিক কট্টরপন্থী গ্রুপের হদিশ পাওয়া যায়, সেই সব গ্রুপেও অ্যাক্টিভ এই হামিম মণ্ডল। তথ্য পাচারে ডার্ক ওয়েবেই ভরসা হ্যান্ডলাররা। সন্দেহ হামিমও ডার্ক ওয়েবেই তথ্য পাচার করত। এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সময়ে ডার্ক ওয়েবকে ব্যবহার করা এই দুষ্কৃতী এবং জঙ্গিদের। আর গতকালই দেখিয়েছিলাম জিমে জঙ্গি কিভাবে গ্রেফতার হয়েছিল, এবং সূত্র মারফত জানা গিয়েছিল যে এই জঙ্গি রেনেসা আবাসনেই থাকতো এবং সে জিমে যেত, কসরত করত। দেখুন। বর্ধমানের খাগড়াগড় নামটা শুনলেই ভেসে ওঠে বিস্ফোরণের ভয়ঙ্কর সব ছবি। সেই খাগড়াগড় থেকে 2 কিলোমিটার দূরে নবাবহাটের রেনেসা টাউনশিপ। এই রেনেসা টাউনশিপ থেকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় জঙ্গি হামিম মণ্ডলকে। আপনি যেখানে আছেন তার ঠিক ওপরতলায়
সেখানে জঙ্গি ধরা পড়েছে হামিম মণ্ডল। কতজন ছিল তারা? আমি যা জানতাম বাবা মা আর ওই ছেলেটাকে নিয়ে আরো দুজন আর কি, দু ভাই আর এক বোন ছিল। হ্যাঁ, পুরো পরিবার পরিবার হিসেবেই জানতাম। কতদিন ছিল এখানে? ভোটের রেজাল্ট বেরোনোর পরই বোধহয় এসেছিল। এখানে আগে চুরির ঘটনা ঘটেছে, ডাকাতির ঘটনা ঘটেছে, গুলি হয়েছে, এখন আবার জঙ্গি ধরা পড়লো। এখানকার নিরাপত্তা নিয়ে কি বলবে? নিরাপত্তার গাফিলতি আছে এটা, এবং এমন একটা জায়গা কলকাতার দিকে আপনার দুর্গাপুর যেদিকে খুশি পালিয়ে যাওয়ার রাস্তাটা খুব বিশাল। এখানকার বাসিন্দা হিসাবে এটাই বলবো যে আমরা ভয়ে আতঙ্কিত। আমরা না নিরাপত্তা নিয়ে তো খুবই চিন্তিত। এটা তো আমরা হাজারবার বলবো, ভালো স্টেপ নেওয়া উচিত। রেনেসা টাউনশিপ বর্ধমান শহর লাগোয়া অভিজাত আবাসন। কয়েক হাজার ফ্ল্যাট রয়েছে এই আবাসনে। এই টাউনশিপের অবস্থান খুব গুরুত্বপূর্ণ। 19 নম্বর জাতীয় সড়ক ঘেঁষা রেনেসা। কলকাতা থেকে জাতীয় সড়ক ধরে যাওয়া যায় পানাগড়, দুর্গাপুর, আসানসোল, ধানবাদ। এমন একটি অভিজাত আবাসনের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এর আগে রেনেসায় ডাকাতির মতো ঘটনাও ঘটে, এমনকি গুলি চলার ইতিহাসও রয়েছে। সেই আবাসন থেকে এবার জালে জঙ্গি। এখানেই অনেকের প্রশ্ন, এহেন অভিজাত আবাসনে নিরাপত্তা নিয়ে এত ঢিলেমি কেন? ঘর ভাড়া নিয়ে একজন জঙ্গি থাকছে, অথচ কেউ কিচ্ছু টের পাচ্ছে না। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে তারা পুলিশ আউটপোস্টের দাবি জানিয়েছেন, কিন্তু কিছুই হয়নি। 19 নম্বর জাতীয় সড়কের পাশেই রেনেসা উপনগরী, আর এই বিশাল উপনগরীর জন্য একটা পুলিশ আউটপোস্ট বা একটা ফাঁড়ি তৈরির দাবি বাসিন্দাদের দীর্ঘদিনের। এবং এই যে জঙ্গি ধরা পড়ার পর সেই দাবি আরো জোরালো হচ্ছে। সবকিছু অ্যারেঞ্জমেন্ট করা আছে, ঘর হয়ে আছে, পুলিশ একদিন উদ্বোধনও হলো, তারপর হঠাৎ কেন বন্ধ হয়ে গেল সেটা আর জানা নেই। এর আগে দেখবেন যে রেনেসা চুরি হয়ে যাচ্ছে, কখনো ডাকাতি হয়ে যাচ্ছে, তারপরে এই আজকের যে ঘটনা, এটা তো আরো একটা আতঙ্কের ব্যাপার। যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো রেনেসা উপনগরীর 3 নম্বর গেট দিয়ে ভেতরে ঢোকার রাস্তা। এখানে কিন্তু কোনো রকম কোনো গাড়ি থামিয়ে চেকিং বা কোনো রকম তাদেরকে তল্লাশি নেওয়ার কোনো ব্যবস্থাই কিন্তু এখানে নেই। মানে আপনারা কি যানজট সামাল দেন শুধু? হ্যাঁ, যানজট প্লাস যারা অচেনা ব্যক্তি যদি এসে আমরা আটকাই। কিন্তু এই তো আমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে দেখছিলাম যে একটা 4 চাকা যাচ্ছে, 2 চাকা যাচ্ছে, তো তাহার মধ্যে দিয়ে কি যাচ্ছে না যাচ্ছে। 4 চাকাটা তো ওইভাবে তো আমরা আটকাতে পারি না। এখানে হয়তো রেজিস্টার আছে, এগুলো ওয়ার্কিং যে কাজের মাসিগুলো সব যায়। কাজের মাসি যারা যাচ্ছে আসছে, তাদের ওয়ার্ক যারা করছে তাদের নাম আছে, কিন্তু কোন গাড়ি যাচ্ছে না যাচ্ছে সেসবের না, হ্যাঁ, যতটা আমরা রেনেসার 3 নম্বর গেট দিয়ে ঢুকে যাওয়া যায় জঙ্গি হামিম মণ্ডলের ফ্ল্যাটে। মাস 3 আগে এই ফ্ল্যাটটি ভাড়া নেয় হামিম। রেনেসা উপনগরীর রোহিণী 9 যে টাওয়ার, তারই 3য় তলে এই যে একতা মেহতা আর H9/2B, এই ফ্ল্যাটেই থাকতো হামিম মণ্ডল। স্থানীয় এক মুদি দোকানের মালিকের মারফত এই ফ্ল্যাট ভাড়া নেয় হামিম। আর এই যে গ্রসারি শপ, রাইস যে শপ দেখা যাচ্ছে, সেই শপ থেকেই সাধারণত এই এলাকায় ভাড়া দেওয়া হয়, এবং আলী নামে এক ব্যক্তি সেই ভাড়া ঠিক করে দেয় বা বলা যায় যে মধ্যস্থতা করে। এখন এই ঘটনা হামিম মণ্ডল গ্রেপ্তার হবার পর সেই আলীর নাম উঠে আসছে। আলী এখানে ভাড়ার ব্যবস্থা করে দিয়েছিল। এই যে জঙ্গি ধরা পড়ল, এদেরকেও আপনি দেখে দিয়েছিলেন? যিনি ধরা পড়েছেন ওনাকে তো আমি ভাড়া দিইনি, ওনার বাবাকে ভাড়া দিয়েছি। যিনাকে আজকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে, ওনার সঙ্গে এগ্রিমেন্ট হয়নি, ওনার বাবার সঙ্গে হয়েছে এগ্রিমেন্টটা। কি করতো বলতো বাবা? কি বলে? ওনার ভাইয়ের কাছ থেকে যেটা শুনেছিলাম যে উনি একটা প্রাইভেট এতে কাজ করেন, কোম্পানি। রেনেসা আবাসনের মধ্যে জিম। বৃহস্পতিবার সেখানে কসরত করছিল হামিম মণ্ডল। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে বেঙ্গল স্টেট। পূর্ব বর্ধমান থেকে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা।